লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আনান বার কয়েক শুকনো ঢোক গিলে কার্ডটি এগিয়ে দিল মাইশার কাছে। মিহি গলায় বলে ফেলল, নে তোর ভাইয়ের বক্ষের ধন নে। বাপরে বাপ, বিয়ার পর তো নিজের বউরে এমনি রাখবো না। কিছু বললে? আনার সাথে সাথেই বলল, মোটেই না ভাই, আমরা কি তো সাহস আছে যে আপনার নামে কথা বলবো? আমরা তাহলে গেলাম ভাই, সুন্দর মতো শপিং করেন। আসসালামু আলাইকুম। এই বলে একে একে সবগুলো চলে গেল। নুহাস এবার মাইশাকে বলল, গাড়িতে গিয়ে ওঠো, আম্মু ওয়েট করতেছে আমাদের জন্য। সন্ধ্যার দিকে বাইরে হালকা হালকা বাতাস, পথে ঘাটে ল্যাম্পপোস্টের হলদেটে আলোতে ঢাকা যেন এক নতুন রূপ নিয়েছে। দুহাত ভর্তি ব্যাগ নিয়ে ক্লান্তি পায়ে শপিং মল থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো মাইশা, কিন্তু পারেনি। ওর আম্মু এবার নুহাসের জন্য পাঞ্জাবি কিনবে। মাইশা আর নুহাস দুজনেই মুখের এবার বিরক্তির রেশ। কতক্ষণ ধরে এই দুই ভাই বোন আম্মুকে নিয়ে এই দোকান ওই দোকান বিচরণ করে চলেছে, এর যেন কোনো ইয়াত্তা নেই। এবার তাই নুহাস ক্লান্তি মাখা মুখ করে বলল, আম্মু আজ পাঞ্জাবি কিনতে হবে না আমার জন্য, এখন বাসায় চলো তো। ওমা, বলিস কি? দুদিন পর মেয়ে দেখতে যাবি আর পুরনো পাঞ্জাবি পরবি? মোটেও না, চল তো আমার সাথে। অগত্যাই আম্মুর সাথে পাঞ্জাবির দোকানে ঢুকে পড়ল নুহাস আর মাইশা। বিভিন্ন আলোর সংমিশ্রণে চাকচিক্যময় পাঞ্জাবির রঙগুলো অনন্য লাগছে। মাইশা এদিক ওদিক এক পলক চোখ বুলিয়ে নিল। জেন্টস শোরুমে এমন একটা আশা হয় না মাইশার, আর যদি কখনো আসে সেটা আনান সামাদার আব্বুর সাথে, নুহাসের সাথেও না। শারমিন বেগম ছেলের সাথে পাঞ্জাবিগুলো একের পর এক দেখে চলেছেন। মাইশা তা দেখে নজর সরিয়ে নিতে হঠাৎ ওর চোখ পড়ল একটি ধূসর রঙের পাঞ্জাবির দিকে। হলুদ আলোতে বুকের কাছে নকশাটি স্ফটিকের ন্যায় চিকচিক করছে। কেন যেন এই পাঞ্জাবিটি দেখেই মাইশার মনে ভেসে উঠল আয়াতের প্রতিচ্ছবি। এই পাঞ্জাবিতে আয়াতকে আসলেই কোনো রাজপুত্র থেকে কম লাগবে না, এটা ভাবতেই মিহি হেসে ওঠে মাইশা। মন আজকাল বড়ই অবাধ্য হয়ে উঠেছে, না চাইতেও বারবার যেন আয়াতের প্রেমে পড়ে যাচ্ছে। মাইশা চল এখন। নুহাসের গলা শুনে মাইশা নুহাসের দিকে তাকালো, মিহি কণ্ঠে বলল, কেনা শেষ? চলো তাহলে। এখন? হ্যাঁ। চলো তাহলে। ব্যাগ নিয়ে সবাই ইতিমধ্যে শপিং মল থেকে বের হয়ে গিয়েছে। আম্মু, মাইশা, নুহাস তিনজনই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। হঠাৎ ভিড়ের মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা যে কখন মাইশার সামনে এসে পড়ল মাইশা তা টের পায়নি। ঘটনাচক্রে নিচে পড়ে গেল মহিলাটি। মাইশা হাঁটু গেড়ে সাথে সাথেই সেই মহিলাটিকে ওঠানোর জন্য উদ্যত হলো। কাতর কণ্ঠে বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি আন্টি, আপনি যে কখন আমার সামনে এসে পড়লেন আমি টেরই পাইনি। আমার হাত ধরে উঠুন। ওদিকে সেই মহিলার সাথে মাইশার আম্মুর চোখাচোখি হতে দুজনেই যেন স্তব্ধ হয়ে গেল। টলমল করছে তাদের চোখ জোড়া। মাইশা হঠাৎ কেমন যেন বোকা বনে গেল। এই মহিলাটি কি তবে ওর আম্মুর পূর্ব পরিচিত? শারমিন বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, আপা। নুহাসের বুক ধক করে উঠল। নিজের আম্মুর কথা শুনে একটু হলেও আন্দাজ করতে পেরেছে এই মহিলাটি কে হতে। এটাই কি তবে সেই খালামণি যার সাথে আব্বুর ভুল বোঝাবুঝির জন্য এত বছর সম্পর্কহীন ছিল? নুহাস বড় বলে আবছা আবছা জানে এই ব্যাপারে যে এই খালামণি আর ওনার পরিবারকে আব্বুজান ঘৃণা করে। এমনকি আম্মু যদি ওনাদের সাথে যোগাযোগও করে তবে আব্বু আম্মুকে তালাক দিতেও ভাববে না। নুহাস সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এবার মাইশার দিকে তাকালো। মাইশা এ ব্যাপারে কিছুই জানে না, বিধায় সব কিছু যাচ্ছে মাথার ওপর দিয়ে। মনে মনে যেন প্রশ্ন জাগছে। কে এই মহিলাটি? বাড়িটির নাম শঙ্খনীল কারাগার। বনশ্রীর এক প্রান্তে দুতল বিশিষ্ট বেশ বড়সড় এই বাড়ি। অবাক দৃষ্টিভঙ্গি নিয়ে মাইশা এই বাড়ির দিকে তাকিয়ে আছে। মাইশার পিছু পিছু গাড়ি থেকে নেমে পড়ল নুহাস, শারমিন বেগম আর সেই মহিলাটি। একটি বাড়ির নাম যে কখনো এমন হতে পারে মাইশার তা ছিল অজানা। হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের নাম ছিল এই শঙ্খনীল। এই অজানা একটা উত্তেজনা গ্রাস করে নিল মাইশাকে। তখনই পেছন থেকে সেই মহিলাটি বলে উঠল, ভেতরে চলো সবাই। মাইশা সেই মহিলাটির দিকে পুনরায় তাকালো। নুহাসের কথা মতো এই সুমিষ্ট মনের মহিলাটি নাকি ওর আম্মুর বড় বোন, অর্থাৎ খালামণি। কিন্তু মাইশার এই কথাটি কোনো ক্রমে বিশ্বাসযোগ্য মনে হলো না। না হলে এত বছরে কেন ওর অজানা রইল যে ওর আম্মুর আপন কোনো বোন আছে? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো সবাই।
কেমন যেন ছিমছাম একটি ভাব রয়েছে। বসার ঘরের উত্তর দিকের আঙিনায় পাতাবাহারের ছোপ, রাতের আধারে এই সৌন্দর্য তখন অনন্য মনে হয়। বসার ঘরে একজন লোক বসে আছে, বয়স 55 পার হয়ে গিয়েছে হয়তো। লোকটি আনমনে বইয়ের পাতায় ডুবে যেতে মগ্ন। মাইশা বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলো। লোকটার দিকে নয়, তার পিছনের দৃশ্যপটের দিকে। এ তো যেন বাড়ি নয়, আস্ত এক লাইব্রেরি। পেছনের পুরোটা দেওয়াল জুড়েই রয়েছে দেশি বিদেশি নানান ধরনের বই, যার এক বিরাট অংশ হুমায়ুন আহমেদ আর শরৎচন্দ্রের বই দিয়ে আবৃত। মাইশা আন্দাজ করে নিলেও এই লোকটি হয়তো হুমায়ুন আহমেদের বড় এক ভক্ত। মাইশার পাশ কেটে শারমিন বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন, ভাইজান ভালো আছেন? খুব পরিচিত একটি আওয়াজ পেয়ে সেই লোকটি চট করে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে শারমিন বেগমের দিকে তাকালো। হয়তো বেশ অবাকও হয়ে গিয়েছে। নিজের উত্তেজনাটিকে নিয়ন্ত্রণ করে লোকটি মুচকি হেসে বলল, শারমিন, তুমি? হ্যাঁ ভাইজান, হয়তো আল্লাহ তাআলা চেয়েছেন আবার আমাদের দেখা হোক। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো তোমরা সবাই। মিজান সাহেবের কথা মতো মাইশা, শারমিন বেগম, নুহাস সবাই সোফায় বসলো। মাইশার সবকিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। নুহাসও এসব বিষয়ে আবছা আবছা মনে আছে, তাই ওর কাছেও পরিবেশটি অন্যরকম লাগছে। মিজান সাহেব নুহাসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি রে, নুহাস নাকি? মাশাআল্লাহ, এই ছেলেটা তো কত বড় হয়ে গিয়েছে। কদিন পর বেটায় বউ নিয়ে ঘুরঘুর করবে। লজ্জা পেয়ে গেল নুহাস, যা দেখে মাইশা মিটমিটিয়ে হাসছে। লোকটার কথাই যদি রাগী নুহাসও কিনতে পারলেন না, তাই অবাক প্রসন্ন গলায় বললেন। মেয়েটা কে শারমিন? শারমিন বেগম ইতস্তত করে বললেন, আমার মেয়ে ভাইজান। নুহাসের পরে তোমার মেয়ে হয়েছিল আর এ কথাটি একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? শারমিন বেগম মাথা নিচু করে ফেললেন। মিজান সাহেব মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমাকে চিনো মা? লোকটার কথায় অন্যরকম এক মায়া আছে। এই 20 বছরে আজই প্রথম দেখলো মাইশা এই লোকটিকে। তবুও কথাবার্তা শুনে মনে হয় কত গভীরতা আছে এই সম্পর্কে। মাইশা সবিনয়ে বলল, না আঙ্কেল। আমি তোমার খালু হই। তোমার আম্মুর পাশে যে বুড়ি মহিলাটি বসে আছে না, সেই বুড়ি মহিলার সুদর্শন স্বামী। চুল পেকেছে তো কি হয়েছে, আজও আমি 10-15টা বিয়ে করতে পারবো। খালুজানের কথায় মাইশা ঠোঁট কামড়ে হাসলো। মিজান সাহেব বললেন, কোথায় পড়ো তুমি মামুনি? নর্থ সাউথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। মিজান সাহেব নীরবে হাসলেন। মেয়েটা দেখতে পুরোপুরি ওর বাবার মতোই হয়েছে। সেই বড় বড় চোখ, গালে টোল পড়া হাসি, হলদে ফর্সা গায়ের রং, এক কথায় অসাধারণ। শারমিন বেগমের উদ্দেশ্য করে তিনি বললেন, রহমান কি এখনো আমার উপর রেগে আছে? না, রেগে থাকলে কি মাইশাকে আর বলতো যে ওনার কোনো খালামণি নেই? মিজান সাহেব নীরব হয়ে গেলেন। মাইশার একটু জানতে ইচ্ছে হয়েছিল যে কি এমন হয়েছে যার জন্য বাবা এত বড় সত্য ওর কাছে লুকালো। মিজান সাহেব হয়তো মাইশার ভাবভঙ্গি বুঝতে পেরেছিলেন, তাই তিনি বললেন, আমার একটা ভুলের জন্যই তোমার বাবা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে। ভুলটা আমাদের জীবনের মারাত্মক একটা ভুল ছিল। এর মাসুলে যে আমায় এত বছর সম্পর্কহীন হয়ে থাকতে হবে তা আমি ভাবতেও পারিনি। কি ভুল খালুজান? সে জানতে চাইল। মিজান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার মা আর রহমানের বিয়ের পর থেকে সকল কাজে তোমার বাবার পাশে একজন বন্ধু হয়ে দাঁড়িয়েছিলাম আমি। ব্যবসায়িক ক্ষেত্রে বা টাকার প্রয়োজনেও আমি ওকে সাহায্য করেছি। তাই রহমান আমাকে নিজের বড় ভাইয়ের মতোই, আমার কোনো কথাই সে অমান্য করত না। একটা জিনিস কি জানো, আমি ছিলাম হুমায়ুন আহমেদের বড় এক ভক্ত। তার উপন্যাসের নামে নিজের বাড়ির নাম রেখেছিলাম শঙ্খনীল কারাগার। আমাদের বড় মেয়ে হওয়ার পর মেয়ের নাম লীলাবতী রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার খালামণির জন্য তা পারিনি। তখন আমার আগ্রহের কারণে তোমার বড় ভাইয়ের নাম আমি রেখেছিলাম নুহাস। তোমার বাবা এতেও সায় দিয়েছিল। নুহাস তখন অনেক ছোট, তাই আমাদের সেই স্মৃতিগুলো ওর হয়তো ভালো মতো মনেও নেই। কিন্তু এক দুর্যোগে আমাদের সব সম্পর্ক লণ্ডভণ্ড হয়ে যায়। এতটুকু বলেই থেমে গেলেন তিনি। চশমাটি খুলে সন্তর্পণে রাখলেন সামনের টি টেবিলে। পুরো ঘরটিতে বিরাজমান এক প্রকার মৌনতা। মাইশা উচ্ছ্বসিত চোখে খালুর দিকে তাকিয়ে আছে, অপেক্ষায় আছে তার কথাগুলো শোনার। মিজান সাহেব মিহি কণ্ঠে আবার বলা শুরু করলেন, ঘটনাগুলো অনেক আগের। নুহাস আর আরিয়া
আরিয়া হচ্ছে মিজান সাহেবের বড় মেয়ে। দুজনেরই বয়সই প্রায় 8 থেকে 9 বছর হবে। আমি আমার ব্যবসায়িক এক কাজের জন্য কাতারে গিয়েছিলাম। সেখানে হুট করেই আমার বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়ে পড়ে। আশেপাশের বিশ্বাসীন মানুষের ভিড়ে তোমার বাবা আমায় টাকা পাঠিয়ে দেয় নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। একবারও জিজ্ঞাসা করেনি যে টাকা দিয়ে আমি কি করব। হয়তো আমায় বড় ভাই বলে মানতো তাই। আমি বলেছিলাম 1 বছরের মধ্যে এই টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব, যা রহমান মেনে নিল। কিন্তু 1 বছর হওয়ার আগে রহমান হঠাৎ করে আমার কাছে টাকা চেয়ে বসলো। আমি বলেছিলাম যে কেন? রহমান বলল জরুরি দরকার। পুরোটা এখন না দিলেও আপাতত 50% দিতে বলেছিল। কিন্তু আমি এ বিষয়ে হেলফেল করে বসি, আর এটাই ছিল আমার চরম ভুল। রহমান তোমার দাদির চিকিৎসার জন্য ইমার্জেন্সি টাকা চেয়েছিল, যা আমায় বলা সত্ত্বেও ব্যস্ততার চাপে এক প্রকার ভুলে বসি। আর আমার কাছেও তেমন একটা ক্যাশ টাকা ছিল না, তাই আমাকে সাফ মানা করে দিতে হয়। তখনই ভেঙে পড়েছিল রহমান। আমার প্রতি ওর যে বিশ্বাসটাই ছিল, চিকিৎসার অভাবে তোমার দাদির মৃত্যুতে মুহূর্তেই তা ধূলিসাৎ হয়ে যায়। যেদিন আমি টাকা নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন রহমান একটা প্রশ্ন করেছিল যে এই টাকার বিনিময়ে আমি কি পারবো কারো জীবন ফিরিয়ে আনতে। তখন থেকেই আলাদা হয়ে গেলাম আমরা। ছিন্ন করে ফেলে রহমান আমাদের সাথে সকল সম্পর্ক। তাই তো তোমার জন্মের কথাও আমাদের অজানা। আমাদের ছেলে হওয়ার পর তোমার বাবাকে চিঠিতে এ বিষয়ে জানিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না যে রহমান এ বিষয়ে তোমাদের কিছু বলেছে। কথার ইতি টানলেন মিজান সাহেব। টেবিল থেকে গ্লাসটি নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে ফেললেন তিনি। তিক্ত স্মৃতিগুলো মনে করলে আজও বিভৎস লাগে সেগুলো। নুহাস নির্বিকার ভাবে বসে আছে। মাইশা উদাসীন ভাবে ওর আম্মুর দিকে তাকালো। ওনার চোখ অশ্রু সিক্ত, এমনকি খালামণিরও। মিজান সাহেব শারমিনকে জিজ্ঞেস করলেন, রহমান জানে যে তোমরা এখানে আছো? না, উনি কিছুই জানেন না। তবে তোমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমি চাই না আমাদের জন্য তোমার আর রহমানের মধ্যে কোনো ঝামেলা হোক। বছর খানেক তো আপনাদের অভাবে ধুকে ধুকে জীবন পার করেছি। আর কত? ছেলে মেয়েদের তো বলতেই পারলাম না আপনাদের কথা। আরিয়ান কেমন আছে? কি আর হবে, বয়স পার হয়ে গিয়েছে। মলিন গলায় বলল মাইশার খালামণি। মানে? বয়স তো আর কম হয়নি। ভার্সিটির লেকচারার হিসেবে 5 বছর ধরে চাকরি করছি। এর মধ্যে এক ছেলেকে পছন্দ হয়েছিল, বিয়ের বিষয়টাও পাকাপাকি। কিন্তু এক দুর্ঘটনায় ওই ছেলে মারা যাওয়ার পর পুরোপুরিভাবে ভেঙে গেল আরিয়া। আজও তাই বিয়ে করতে চাইনি, আর আমরাও তেমন জোর করিনি। মিজান সাহেব বললেন, আর ছোট সাহেব, ওর সম্পর্কে তো কিছুই জানলাম না। ওই ছেলের কথা আর বলো না। এখনো বাপের টাকায় ফুর্তি করে দেশ ঘুরে বেড়ায়। কিছুদিন পর মাস্টার্সের পরীক্ষা দিবে, তাই ঘরে পড়ে আছে। নইলে তো আমার ভবঘুরে বদমাইশ ছেলে ব্যাগপত্র নিয়ে কোন প্রান্তে চলে যেত তার কোনো ঠিকানা নেই। আরিয়াকে সাথে নিয়ে বাইরে গিয়েছে ওই লাট সাহেব। আসার সময় প্রায় হয়ে এসেছে। মাইশা, নুহাস, শারমিন বেগম ফ্যালফ্যাল নয়নে ওদের কথা শুনছিল। পুরো পরিবারটাই আগের মতো প্রাণোচ্ছল আছে। শুধু কয়েকটি অধ্যায়ে কিছু কাছের মানুষ নেই। ওদের কথার মাঝে পেছন থেকে কেউ গলা উঁচিয়ে বলল, বাবা মা, আমরা এসে পড়েছি। পরিচিত একটি কণ্ঠ শুনে সাথে সাথে পেছ চোখাচোখি হতেই যেন বিস্ময়ের এক চরম পর্যায়ে চলে গিয়েছে ওরা। মাইশের চোখের পলক ফেললো বার কয়েক। ভুল দেখছে নাকি তা স্থির করার জন্য। অবশেষে মনে স্থির করতে বাধ্য হলো যে ও যা দেখছে সবই সত্যি। আয়াত দাঁড়িয়ে আছে ওর উল্টো পাশে, চুলগুলো এলোমেলো, গরমের দাপটে খানিকটা ঘেমে গিয়েছে। হাতে পেপসির ছোট একটি বোতল, ওর পাশেই দাঁড়ানো সালোয়ার কামিজ অতীব সুন্দরী একটি মেয়ে। এই হয়তো খালামণির বড় মেয়ে আরিয়া। তবে কি এই ছেলেটা? আর ভাবতে চাইল না মাইশা, কেননা এর থেকে বেশি ভাবলে হয়তো অজ্ঞান হয়ে মরেই যাবে। মিজান আলতো হেসে বলল, ওয়েলকাম হোম মাই ডায়মন্ডস। দেখো কে এসেছে। কে বাবা? তোমাদের খালামণি। আরিয়া আর আয়াতের কিছু বুঝতে আর বাকি রইল না যে এরা কারা। রহমান যেমন মায়েশা থেকে এই সত্য লুকিয়ে রেখেছিল, মিজান এমন কিছুই করেনি। শারমিন বেগম অবাক স্বরে বললেন, মাশাআল্লাহ আপা, তোমার ছেলে দেখি বেশ বড় হয়ে গিয়েছে। নুহাসের থেকে বেশ ছোট হলেও ছেলের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। এমন আকাম্মা পোলারে কে বিয়ে করবে? রাহিলা বেগম বলে ফেললেন।
আলতো হাতে মাথা চুলকালো আয়াত। মাইশাকে দেখে সামান্য হক চুকিয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। শারমিন বেগম এবার বললেন, অনেক সময় ধরে কথা বললাম আপনাদের সাথে, এখন বেশি দেরি করা যাবে না। আমরা তাহলে আসলাম ভাইজান। মিজান সাহেব মুচকি হেসে সম্মতি জানালেন। সেই কথা মতো সোফা থেকে উঠে বাইরে বেরোনোর জন্য উদ্যত হলো নুহাস আর মাইশা। কাল দেখা হচ্ছে ম্যাম ভার্সিটির ইভেন্টে। এবার কোনো ছাড়াছাড়ি নেই। কাজিন সিস্টার জম্পেশ প্রেম হবে। দরজা যেন অবাক না হয়ে পারল না, তবুও নুহাসের পাশ ঘেঁষে আপন মনে হেঁটে চলেছে। আয়াতের দিকে আর চোখে তাকিয়ে দেখলো সে দাঁত কেলিয়ে হাসছে। মাইশা এই ছেলের বেহায়াপনা না দেখে মুখ না বাঁকিয়ে যেন পারল না, বিড়বিড় করে বলল, নির্লজ্জ কোথাকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজ রমরমা ভাব, চারিদিকে যেন আনন্দের ছড়াছড়ি। ঢাকার বিভিন্ন পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাগমে যেন অনুষ্ঠানটি আরো মুখরিত হয়ে উঠেছে। অদম্য কৌতূহল নিয়ে তাই ক্যাম্পাসে প্রবেশ করলো মাইশা আর ওর বন্ধুরা। অর্পির সাথে ম্যাচিং করে নীল শাড়ি পরেছে মাইশা, আর নীল রং বরাবরই নিজের প্রিয় রং বলে দাবি করে ও। মুখে মেকআপ, চুলটা খোপা করে বেলি ফুলের মালা দিয়ে গাঁথা, এতে এক কথায় অপসরী মনে হচ্ছে ওকে। এদিকে অর্পির মুখ থমথমে, মুখ কালো করে এক প্রান্তে বসে আছে। সামাদ তা দেখে বলল, এভাবে মুখ কালো করে আসিস কেন? আনান টিটকিরি মেরে বলল, মাইশায়ের গালে হাত দিয়ে আদর করছে তাই। টিটকিরি মেরে বলল। অর্পি এবার ন্যাকা কান্না করে বলল, আর বলিস না সামাদ, আমি শাড়ির সাথে চশমা পরেছিলাম বলে এই অসভ্য মেয়েটা আমায় থাপ্পড় মেরেছে। মাইশা ওর কথায় ভ্রুক্ষেপহীন ভাবে বলল, তো তোর গালে চুম্মা দিতাম নাকি? হ্যাঁ ফাজিল মেয়ে, শাড়ির সাথে কেউ কি চশমা পরে? পুরোই খ্যাত লাগে দেখতে। চশমা ছাড়া আমি তো কিছুই দেখতে পারি না, তো কি করব বল? মিনমিন করে বলে ফেলল অর্পি। মাঝে মাঝে অর্পির এসব ছিচকান্দুরে ভাবগুলো অতিষ্ঠ করে ফেলে সবাইকে। আনান এবার তাই বিরক্ত হয়ে বলল, এর লেগাই আমার দাদি বলতো বেশি করে পুঁটি মাছ খাইতে, তাইলে এই জীবনে গহনের চোখে সমস্যা হইব না। আর তুই পুঁটি মাছ দেখলে তো পালাই পালাই করস। আন্টি কান মলা দিয়ে তোরে পুঁটি মাছ খাওয়াইতে পারেন নাই, এখন শাড়ির সাথে পর চশমা, পুরাই কানা বান্দর লাগবো তোরে। আনানের টিটকারি শুনে চোখ ছোট ছোট হয়ে এলো অর্পির। পৃথা তাই বলল, হয়েছে, আর কথা বাড়াতে লাগবো না। এবার বলতো আমায় কেমন লাগছে? তোর সুন্দর লাগলে এবার কি হইব? তুই হলো আমাদের বুকিং জিনিস, আর এসব জিনিসের রিভিউ আমি দিই না। দমে যায় পৃথা। এখন কোনো কথা বললেই এই ছেলেটা ওর মান সম্মান সব জলে ভাসিয়ে দেবে। ওদের কথার মাঝেই মাইশার হঠাৎ চোখ গেল ক্যাম্পাসের অন্য একটি প্রান্তে। আয়াতকে দেখা যাচ্ছে ওখানে। কালো পাঞ্জাবি পরাতে যেন ওর সমস্ত সৌন্দর্য উপচে পড়ছে শরীর থেকে, আর কথা বলার ভঙ্গিমাও মাশাআল্লাহ। এমন ছেলের প্রেমে কি না পড়ে আর পারা যায়? মাইশাকে এভাবে উদাসীন হতে দেখে অর্পি বলে উঠল, কি রে, এভাবে কি দেখছিস? তেমন কিছু না, আয়াত ভাইকে দেখছিলাম। হ্যালো। অর্পির চোখ ছানা বড়া হয়ে গেল মাইশার এই কথা শুনে। তাজ্জব হয়ে বলল, তুই আর আয়াত ভাইরে দেখছিস? ও মা, আয়াত ভাই যদি দেখার জিনিস হয় মানুষ তো তারে দেখবো না। আফটার অল এই ছেলেটা এখন মাইশার কাজিন ব্রাদার হয়েছে। আর যাই হোক, এখন আর থাপড়া থাপড়ি ছুড়াছুড়ি চলবো না। পৃথার এই কথার পরিপ্রেক্ষিতে মাইশা কিছুই বলল না। তাছাড়া অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে, বিধায় সবাইকেই যেতে হলো স্টেজের সামনে। অডিটোরিয়ামে যেতেই শাওনের মুখোমুখি হলো মাইশা। আজ শাওনও কালো পাঞ্জাবি পরেছে, তবে ওর বুকের কাজটা আয়াতের পাঞ্জাবির ডিজাইন থেকে কিছুটা ভিন্ন। চুলগুলো সুন্দরভাবে পিছনে সেট করে রাখতে ভালো লাগছে দেখতে। শাওন মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যালো মাইশা, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। তো তুমি আর অর্পি কি সেম শাড়ি পরেছো নাকি? দুজনকেই চমৎকার লাগছে। আপনি আর আয়াত ভাইও তো সেম পাঞ্জাবি পরেছেন। হুম, আমাদের কালার সেম হলেও ডিজাইনে একটু ভিন্নতা আছে। আচ্ছা, এখন এসব কথা থাক, তোমরা বসো সবাই। আর মাইশা, তুমি আমার সাথে স্টেজে চলো, একটু পরেই তো উপস্থাপনা করতে হবে। ইন্ট্রোডাকশনটা তুমি দিবে, আর বাকিগুলো স্টেপ বাই স্টেপ অন্যরা করবে। জি ঠিক আছে। তারপর শাওনের সাথে স্টেজের পেছন দিকে গেল মাইশা। উত্তেজনায় বুক কিছুটা ধুকপুক ধুকপুক করছে। এমন না যে উপস্থাপনার অভিজ্ঞতা ওর প্রথম, কিন্তু এবার মনের মধ্যে অন্যরকম সব ভাবনাগুলো কাজ করছে। কয়েক কদম শুকনো ঢোক দিয়ে নিজের মনকে স্থির রাখলো মাইশা। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, এত স্ট্রেস নিচ্ছ কেন?
মাইশা পেছন ফিরে দেখলো আয়াত দেয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে এক ধরনের প্রেমময় হাসি, চোখের চাহনিও তীব্র। এমন দৃষ্টিতে মাইশা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আয়াত আবার বলল, তুই জানো স্ট্রেস নিলে তোমাকে ঠিক কেমন লাগে? পুরাই একটা কিউট বিড়ালের মতো। তাই এত স্ট্রেস নিও না, কেউ বিড়াল ভেবে আবার ছিনিয়ে নিয়ে যাবে। আয়াতের এমন কথাবার্তায় মাইশা মাথা নিচু করে ফেলল। মাঝে মাঝে আয়াতকে মাইশার বড্ড রহস্যময় মনে হয়। আয়াতকে বিভ্রান্ত হতে দেখে কিছুটা এগিয়ে এলো মাইশার কাছে। তারপর ক্ষীণ গলায় কানের কাছে বলল, এইভাবে সাজান মানে কি ম্যাম? আমাকে ঘায়ল করার উদ্দেশ্য নিয়ে এসেছো নাকি? মোটেও না। মনে তো হয় না। আচ্ছা, এসব কথা এখন থাক। টেনশনে মুখটা আতম ভুতম বানিয়ে রেখো না। টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড বেস্ট অফ লাক। এ কথা বলে নিঃশব্দে চলে গেল আয়াত। মাইশা কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। এখন আয়াতের মায়াবী কথার জালে ভাবুক হয়ে গেলে চলবে না, নিজের মনকে স্থির রাখতে হবে। অনুষ্ঠানের উদ্বোধনটি সুন্দরভাবে হয়েছে। দেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্ণ এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানটিতে। উপস্থাপনার প্রথম ভাগ নিপুণভাবে করল মাইশা। আপাতত তার কাজ শেষ, বাকি ভাগগুলো অন্য শিক্ষার্থীরা সম্পন্ন করবে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে স্টেজের পিছনে সিঁড়ি দিয়ে মাইশা নেমে গেল। এখন আনান, সামাদ, পৃথা আর অর্পিকে এই মানুষের ভিড়ে খুঁজে বের করতে হবে। বেশ কিছু দূর এগিয়েই আশেপাশে মাইশা খুঁজতে থাকলো সবাইকে, কিন্তু বিশাল এই মানুষের সমারোহে এতটাও তার সহজ না। মাইশা সামাদকে কল করতে গিয়ে দেখলো যে মোবাইলে ব্যালেন্স নেই। মুখে তাই বিরক্তিকর আভাস ছড়িয়ে পড়েছে, কিন্তু এর মধ্যে এতটা বেখেয়ালি যে মাইশা হয়ে যাবে এটাও বুঝতে পারেনি। স্টেজের সাথে থাকা সরু লোহার রডের সাথে ব্লাউজের ফিতা পেঁচিয়ে যাওয়াতে হুট করে ফিতার এক অংশ ছিঁড়ে আটকে গেল ওই রডটিতে। বিষয়টি বোঝা মাত্রই শঙ্কা ঢুকে যায় ওর মনে। রাগে দুঃখে নিজের অসাবধানতার জন্য গালি দিতে ইচ্ছে করছে নিজেকে। শাড়ির আঁচলটি দিয়ে তাই সাবধানে নিজের পিঠ ঢেকে নিল। তবুও কাঁধের পাশটির ঢিলটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আশপাশ তাকালো মাইশা, পরিচিত কেউই নেই, আর থাকলে খুব দরকার। কিন্তু অর্পি বা পৃথা তো দূরে থাক, আশেপাশে তেমন কোনো মেয়েকেই দেখা যাচ্ছে না। এক অজানা আশঙ্কায় ছলছল করে উঠল মাইশার চোখ ছোড়া। ঠোঁট চেপে নিজের এই করুণ পরিস্থিতিটা মানিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করছে। তখনই হঠাৎ শাওনকে দেখে মনে আশার আলো জাগলো মাইশার। গলাটি হালকা উঁচিয়ে বলল, শাওন ভাইয়া। মাইশার কণ্ঠ পেয়ে শাওন সেদিকে তাকিয়েই যেন অবাক। মেয়েটা স্টেজের এক কোণে বিচলিত হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পানি যে কোনো সময়তেই যেন উপচে পড়বে। শাওন সেদিক দিয়েই বলল, এনি প্রবলেম মাইশা? এতটা প্যানিক দেখাচ্ছে কেন? এখানে কোথাও রেস্টরুম আছে? আছে, তবে সেটা ভন্টেদের জন্য। তবে তুমি চাইলে ম্যানেজ করে নিতে পারবে। তাহলে করে দিন না ভাইয়া, আমি অনেক বড় প্রবলেমে পড়েছি। মাইশার চোখে মুখে উদ্ভ্রান্ত ভাবটা স্পষ্ট ফুটে ওঠাতে শাওন বিনা বাক্যে ওকে রেস্ট রুমে নিয়ে গেল। রেস্ট রুমে আসতেই মাইশা শাওনকে বলল, ভাইয়া অর্পি বা পৃথাকে দেখেছেন? না তো, তবে আমি ডাক দিয়ে নিয়ে আসি, কেননা বাইরে এত সাউন্ড যে কল দিলে ওরা শুনতে পারবে না। মাইশা সাথে সাথেই চেঁচিয়ে বলল, প্লিজ যাবেন না, আমি একা এখানে সিকিউর থাকবো না। শাওন নির্লিপ্ত ভঙ্গিমায় কিছুক্ষণ তাকিয়ে থাকলো মাইশার দিকে। মিহি কণ্ঠে বলল, আমায় নিজের ফ্রেন্ড মনে করো মাইশা, মনে করো আনান বা সামাদের মতো আমি তোমার একজন ফ্রেন্ড। মাইশা নীরব। বলো তো কি হয়েছে তোমার? আমার ব্লাউজের ফিতে ছিঁড়ে গিয়েছে ভাইয়া। মাইশার এই কথার মাঝেই দরজা খুলে কেউ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শাওন, কল দিচ্ছি, ধরছিস না কেন? মাইশা শাওন দুজনেই মাথা ঘুরিয়ে দেখলো আয়াত দাঁড়িয়ে আছে। আয়াত ইতিমধ্যে কিছুটা অবাক, মিহি কণ্ঠে বলল, এনি প্রবলেম? আয়াত তুই এখানে মাইশার সাথে থাক, আমি অর্পিকে নিয়ে আসছি। কিন্তু হয়েছেটা কি? শাওন একটা নির্লিপ্ত শ্বাস নিয়ে বলল, আমি অর্পিকে নিয়ে আসছি। শাওনের কথার আগা মাথা আয়াত যেন কিছুই বুঝলো না। তাই শাওনের পিছু পিছু আয়াত যেতেই ওর হাত চেপে ধরল মাইশা। আয়াত এবার অবাকের শীর্ষে, কেননা মাইশা কখনোই এভাবে আয়াতের হাত স্পর্শ করেনি। মাইশা কাতর কণ্ঠে বলল, আমার একা রেখে যাবেন না প্লিজ। মাইশার কণ্ঠে প্রকাশ পাচ্ছে আয়াতের প্রতি বিশ্বাস। এই দৃষ্টি অনুভব করে অদ্ভুত এক অনুভূতির জোয়ার তৈরি হলো আয়াতের মনে, যেন মুখে না বললেও মাইশার অন্তরে অন্তরে আয়াতের জন্য লেখা
হৃদ মাঝারে তুমি ছিলে। মাইশার দিকে ধীর পায়ে এগিয়ে গেল আয়াত, চোখের চাহনিতে কিছুটা গাম্ভীর্যের রেশ। মাইশার ছলছল চোখ জোড়াটি যেন বুক তোলপাড় করে দিচ্ছে আয়াতের। যদিও ও এখনো বুঝতে পারছে না যে মাইশার কি হয়েছে, কিন্তু পরিস্থিতি দেখে কিছুটা আন্দাজ করে নিল যে যা হয়েছে তা হয়তো মাইশার জন্য বেশ বিব্রতকর। মাইশা যে হাত দিয়ে আয়াতের হাত চেপে ধরেছিল, সেই হাতটি আরো গভীরভাবে আঁকড়ে ধরল আয়াত। চোখের ইশারায় আশ্বাস দিল যে এখান থেকে এখনো যাবে না। নিভৃত নিস্তব্ধ এই পরিস্থিতিতে আয়াত নিজের কোমল ঠোঁট যুগল হালকা একটু নাড়িয়ে বলল, এই হাতটি ছাড়ার জন্য আঁকড়ে ধরিনি, নিজের হাতের মুষ্টিতে এই হাতের ছোঁয়া গ্রহণ করেছি, হৃদ মাঝারে তোমায় গ্রহণ করার জন্য। কোনো মানুষের কথায় এত মোহনীয়তা কিভাবে থাকতে পারে? আয়াতের ছোট দুই বাক্যের এই কথা যেন সমস্ত মোহ গ্রাস করে নিয়েছে। মাইশা কিছুক্ষণ নিষ্পলক চোখে আয়াতের দিকে তাকিয়ে থাকলো। আয়াতের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক, সুদর্শন এই মুখশ্রীতে একরাশ ভালো লাগা কাজ করবে যে কারো। আয়াতের হাত চেপে মাইশা তাই নীরব হয়ে বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর অর্পিকে নিয়ে হাজির হলো শাওন। অর্পিকে দেখেই মাইশা এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। শাওন হয়তো অর্পিকে বলেছে মাইশার সমস্যার কথা, তাই এসে তেমন একটা বিচলিত হলো না। মাইশার হাতের বন্ধনী একটু দুর্বল হতেই আয়াত নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর গম্ভীর গলায় বলে উঠল, আমরা তাহলে বাইরে দাঁড়াই, তোমাদের প্রয়োজন হলে ডাক দিতে পারো। ঠিক আছে। আয়াত আর শাওন এবার দরজার সামনে এগিয়ে যেতেই পেছন থেকে মাইশা বলে ওঠে, শাওন ভাইয়া। শাওন পিছনে ঘুরে জিজ্ঞাসু চোখে তাকালো মাইশার দিকে। মাইশা মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। মাই পেপেজার। বলে বিনিময়ে মিষ্টি হাসে শাওন। উজ্জ্বল ফর্সা ছেলেদের এমন হাসিতে মারাত্মক লাগে। আজকাল এসব পরিস্থিতিতে শাওনের মতো মানুষদের পাওয়া হয়তো দুর্লভ ব্যাপার। এমন পরিস্থিতিতে সবাই বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে না, যেটা হয়তো শাওন পেরেছে। মনে মনেও মাইশা তাই শাওনকে একরাশ কৃতজ্ঞতা জানালো। আয়াত শাওন চলে যাওয়ার পরেই অর্পিকে তাই বলল, পেছন থেকে কেমন দেখাচ্ছে রে? কোনো মতে চলবে। নিজের চশমা ঠিক করতে করতে বলল অর্পি। কোনো মতে চলবে মানে? তোর কি মনে হয় ব্লাউজের পেছনের দিকে সেফটি পিনের বাহার থাকলে কেমন দেখাতে পারে? একেবারে খ্যাত। আমি যে শাড়ির সাথে চশমা পরে কানা বান্দর হয়ে ঘুরছি, তার থেকেও বেশি খ্যাত। শেষের ক্ষেত শব্দটি টিটকিরি সুরে বলল অর্পি। মূলত শাড়ির সাথে চশমা পরাতে মাইশা ওকে থাপ্পড় মেরে যে ক্ষেত কথাটি বলেছিল, তারই প্রতিশোধ নিচ্ছে হয়তো মাইশা। তো এখন কি করব? কি আর করবি? একে তো ব্লাউজের ফিতা সিরে খুঁড়ে অবস্থা খারাপ করেছিস, এখন সেপ্টিমেন্ট ছাড়া আর ভালো ওয়ে নাই। তবে শাড়ির আঁচল দিয়ে পিঠ ঢাকলেই হয়ে যাবে হয়তো। অর্পির কথা মতো এই কাজটাই করলো মাইশা। এখন কিছুটা কমফোর্ট ফিল হচ্ছে, বিধায় নির্লিপ্ত শ্বাস ছাড়ল। আজকের দিনটাই কেমন যেন অন্যরকম কাটছে। সব দিক দিয়েই যেন এক নতুনত্বের পরিস্থিতি। অনুষ্ঠান শেষ হয়েছে সুন্দরভাবে। একে একে সবাই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে থাকলো সবার নিজস্ব গন্তব্যে। আকাশে মেঘ জমেছে ভালো, হয়তো যে কোনো সময় এই মেঘ চিরে গড়িয়ে পড়বে জলের ছোট ছোট কণা। মাইশা, আনান, পৃথা, সামাদ, অর্পি সবাই উদ্যত হলো নিজেদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু মাইশা সেখানেই দাঁড়িয়ে আছে উদাসীন ভাবে। অর্পি বিষয়টা বেশ ভালো মতো খেয়াল করলো। মাইশার আচার আচরণে বিরাট এক পরিবর্তন দেখতে পারছে। অর্পি তাই আনানকে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আনান, মাইশুর কি কিছু হয়েছে রে? কেমন যেন খটকা লাগছে। আনান যতই বন্ধু মহলে মজার মানুষ হয়ে থাকুক না কেন, সবার ব্যাপারেই প্রচন্ড খেয়ালি ও। মাইশার এই পরিবর্তনটি আনান অনেক আগেই ধরতে পেরেছিল, কিন্তু বিষয়টি অর্পিকে বুঝতে না দিয়ে বলল, আরে তেমন কিছু না, এই মেয়ে তো আগের থেকেই ভাবুক রাগে, আবারও তেমন কিছু হয়েছে হয়তো। ও আরে এই মাইশা, পায়ে কি সুপার গ্লু লাগাই রাখছোস? বাসায় যাবি না? আনানের উদ্দেশ্যমূলক কণ্ঠ। তোরা যা, আমি একা যেতে পারবো। দেখ, বৃষ্টি পড়বে মনে হয়, তুই এক্ষুনি আমাদের সাথে যাবি। যদি তোর বদমাইশ ভাইটাকে শুনে যে তোরে একা রেখে আমরা চলে গেছি, তাহলে আমাদের সব কয়টা জুতা পিঠা করবো এই হালায়। আনানের কথায় বেশ বিরক্ত হলো মাইশা। দাঁতে দাঁত চেপে বলল, আমার ভাই জুতা পিঠা খাবি না, কেন চর খাবি? বলছি না যে আমি যেতে পারবো না। ভালোই ভালোই চলে যা, নয়তো নহল তোর আকাম পোকাম সব তোর বাপের কানে লাগাম। এখন দূর হ। আনানের হাওয়া এবার টাইট হয়ে গিয়েছে। অপমানে থমথমে হয়ে তাই আনান সহ বাকিরা চলে গেল ক্যাম্পাস ছেড়ে। মাইশা এবার আশেপাশে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করেছে।
জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটি এক কথায় বিশাল, সাথে বেশ সুন্দরও। এখানে আসলে যে কারোরই মনটা কাব্যিক হওয়ার জন্য আনচান করবে। সেই সুন্দর পথের ভেতর দিয়ে আপন মনে হেঁটে চলছে মাইশার সুর, কেমন যেন এক ধরনের বৃষ্টিময় সুবাসে সর্বত্র মেতে উঠেছে। এখনো বাসায় যাওনি তুমি? এত সৌন্দর্যের ভিড়েও এই কণ্ঠ শুনে বুকে তোলপাড় শুরু হলো মাইশার। সামনেই আয়াত দাঁড়িয়ে আছে। মাইশা উদাসীন ভাবে বলল, যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না আবার কেমন কথা? একটু পর বৃষ্টি পড়বে তো। পড়ুক, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাব। আয়াতের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল মাইশার এই কথাটি শুনে, তাই অবাক নয়নে বলল, হঠাৎ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তোমার? ইচ্ছে তো হচ্ছে, কিন্তু কিন্তু কি? আজ বৃষ্টি হবে না। আয়াত গোল গোল চোখ করে তাকিয়ে থাকলো মাইশার দিকে। এমন চাহনিতে বেশ মজা পাচ্ছে মাইশা। ছেলেটার অবাক মিশ্রিত চাহনিটা আসলেই ঘায়েল করার মতো। আয়াত এবার বলল, আর ইউ ফাইন মাইশা? এত উদ্ভট কথা কেন বলছো? এই বললে বৃষ্টিতে ভিজবে, আর এই বললে বৃষ্টি হবে না মানে? আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি আজকে হবে না। গুগলে ওয়েদার চেক করেছি, তাই বললাম আর কি। ঠোঁট কামড়ে কথাটি বলল মাইশা। আয়াত এবার বলে উঠল, উফ, তুমি আমায় বিভ্রান্ত করার পরিকল্পনা নিয়েই মনে হয় আমার কাছে এসেছো। অনেক হয়েছে উদ্ভট কথাবার্তা, এখন বাসায় যাও। ওয়েট, আমি তোমাকে দিয়ে আসছি। আপনি কেন দিয়ে আসবেন? আমি একাই যেতে পারবো। ছোট বাচ্চা নাকি আমি? মুচকি হাসলো আয়াত। চোখের দৃষ্টিতে দুষ্টুমির হালকা নিচু করে মাইশার মুখের কাছাকাছি আসলো আয়াত। মাইশা পিছাতে চেয়েও পারল না, অনুভূতির বেড়াচালের কারণে। আয়াত ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, আরহাম আয়াত নিজের পছন্দের জিনিসটা একা ছাড়ে না ম্যাম। আর তুমি তো নিতান্তই আমার হার্টবিট, তাহলে তো একা ছাড়ার প্রশ্নই ওঠে না। আমি মরে যাব যে। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা। আয়াত সব প্রতিভ দৃষ্টিতে ইশারায় আসতে বলল ওর সাথে। মাইশাও তাই করলো বিনা বাক্যে। আর করবে নাইবা কেন? সর্বত্র যেন আরহাম আয়াত নামের এক মায়াবী জাল ওকে ঘিরে ধরেছে। আপন মনে তাই মৃদু কণ্ঠে বলল, ইস, আপনার এমন নেশা জড়ানো কণ্ঠে পাগল হয়ে যাইতো আমি। আপনি কি তা বোঝেন না? এতক্ষণে মেঘাচ্ছন্ন আকাশটি চিরে হঠাৎ করে এক চিলতে রোদ এই ব্যস্ত নগরীতে হানা দিয়েছে। যে আকাশটি দেখে কিছুক্ষণ আগে যে মনে হলো যে কোনো সময় তুমুল বেগে বৃষ্টিপাত হবে, তার রেশটুকু এখন নেই। আর এই ব্যস্ত নগরের এলোমেলো পথ দিয়ে আয়াত নিজের বাইক ছুটিয়ে চলেছে। পিছনেই একরাশ অস্বস্তি নিয়ে বসা মাইশা। আজ দ্বিতীয়বার মাইশা আয়াতের বাইকে চড়লেও প্রথম দিনের মতো সেই অস্বস্তি ছোট চুলগুলো বারবার স্পর্শ করে চলছে মাইশার মুখ। তারপরও আবার শাড়ি পরে বাইকে বসাও একটি মেয়ের জন্য সহজসাধ্য ব্যাপার নয়। তার জন্য মাইশার মন মেজাজ বিক্ষিপ্ত। আয়াত লুকিং গ্লাসে এক নজর পরখ করে নিল মাইশার বিক্ষিপ্ত মুখ, তারপর বলে উঠল, শাড়ির আঁচলটা সামনে রাখো, আর বারবার চেক করবে যে কোনোভাবেই ওটা নিচে না পড়ে যায়। আমি বাচ্চা নই, বুঝলেন? যে এমন ভাবে বলতে হবে। আয়াত যেন অবাক না হয়ে পারল না। একটা মিহি হাসি দিল বিনিময়ে। ভ্রু নাচিয়ে বলল, কি এক জ্বালারে বাবা, জাস্ট শাড়ির আঁচলটা সামনে রাখার কথা বললাম, আর এই মেয়ে বলে যে সে বাচ্চা না। বাচ্চারাও শাড়ি পরে বুঝি? আয়াতের পিঠে একটা কিল মারল মাইশা। এমনিতেও মন মেজাজ কেমন যেন শাড়ির মতো পেঁচিয়ে গিয়েছে। তার উপর আয়াতের অসংলগ্ন কথাবার্তা যেন ওকে পাগল না করে আর পারল না। মুখ ফুলিয়ে তাই বলল, দিন দিন আরো ফাজিল হচ্ছেন আপনি। তো আমি তোমার কাছে ভালো ছিলাম কবে? ভালো মানুষই করতে গিয়েও তোমার হাতের চর খেতে লেগেছে। তবে ফাইজলামি করলে তো আমার আর বাঁচতেই দেবে না। তখন পেপারে বড় বড় অক্ষরে চেপে উঠবে, এক দস্যুমের হাতে আর যে আরহাম আয়াতের খুন। ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? আয়াতের বিদ্রুপ কণ্ঠ। মাইশা চোখ গরম করে লুকিং গ্লাসের দিকে তাকাতেই চোখ টিপ মারল আয়াত। মাইশা সাথে সাথে ফিরিয়ে নিল। আয়াতের এভাবে চোখ টিপ মারাতে ওর হার্টবিট যেন দ্রুত বাউন্স করছে। আয়াত বাইকে মনোযোগী হয়ে বলল, আবার ভাবুকরানি হয়ে যেও না কিন্তু, পরে বাইক থেকে পড়ে গিয়ে কোমর পা ভেঙে বসবে। মাইশা কিছু না বলে এক হাত দিয়ে আয়াতের কাঁধ চেপে বসে থাকলো, যেন পড়ে না যায়। বিনিময়ে আয়াত এক সুনিপুণ দৃশ্যটি দেখেছে। আয়াতের ফর্সা মুখশ্রীর এই হাসিটাই অনন্য। কথায় কথায় তেমন একটা রাগ করে না, বরং হালকাভাবে বিষয়গুলো গ্রহণ করে নেয়। আর ঠোঁট যুগল মৃদুভাবে নাড়িয়ে সেই কথাগুলো বলে। মাইশার তো ইচ্ছে করে গিলে ফেলতে। মনে মনে নিজের কাজে নিজেই অবাক হলো মাইশা। চারিদিকে আরহাম আয়াতের এই অস্তিত্ব ওকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে। মাইশা আচমকা আয়াতকে বলল, একটা কথা বলবো? বলো।
ভালোবাসি। মাইশা আয়াতের কানের কাছে হুট করে বলে ফেলল মিহি কণ্ঠে। বিষয়টা যেন আয়াত নিতে পারেনি। বিস্ময়ের পাহাড় নিয়ে হুট করে রাস্তার এক কোণে ব্রেক কষল তাই। রাস্তাটি নীরব, মাঝে মাঝে শুধু দু একটা গাড়ি বা রিক্সা যাচ্ছে। রাস্তার কোণে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছটিকে দেখলে মনে হবে প্রকৃতি যেন প্রেমের জন্যই তৈরি। কি সুন্দর লাগছে! এমন সুন্দর দৃশ্যগুলো ভ্রুক্ষেপ না করে আয়াত বিস্ময় নিয়ে পিছনে ঘুরল। মাইশা ভারাক্রান্ত অবস্থায় বসে আছে। আয়াত বাইক থেকে নেমে মাইশার মুখোমুখি হয়ে দাঁড়ালো। ঠোঁট দুটো কেমন যেন শুকিয়ে গিয়েছে, হয়তো এত বড় ধাক্কাটা সামলাতে পারছে না। জিভ দিয়ে ঠোঁটজোড়া হালকা ভিজিয়ে বলে উঠল, কি বললে তুমি? বলেছি যে ভালোবাসি। আয়াত এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কোমরে হাত দিয়ে ঠোঁট চেপে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস। কিছুক্ষণ মৌনতা কাটিয়ে আয়াত এবার বলল, এটা কি আদৌ কোনো রকম কোনো প্রপোজ হলো? ওসব প্রপোজ আমারে দিয়ে জন্মেও হবে না। আর আপনি ওই দিন বৃষ্টিতে ভিজতে আমারে ভালোবাসি না বললেও যা বলেছেন ওটাই যথেষ্ট আমার জন্য। আর আমার বলতে ইচ্ছে হয়েছে এখন, তাই হুট করে বলে ফেলেছি, বাস সব সত্যি। বলেই মাইশা আবার নিশ্চুপ। আয়াত এমন আজব মেয়ে কোসমিন কালেও দেখেনি। কিছু না বলে চুপচাপ বাইকের সিটের দুপাশে হাত দিয়ে মাইশার কাছাকাছি চলে গেল আয়াত। মাইশা তাই গোল গোল চোখ করে আয়াতের প্রখর চাহনির দিকে তাকিয়ে আছে। সেই চাহনিটা থেকেও সুন্দর ঠোঁটের কোণে থাকা দুষ্টু হাসিটা। তাই মৃদু স্বরে আয়াত মাইশার কাছে মুখ এগিয়ে পড়ল, এখন তোমার ভালোবাসির চক্করে কথাটা তো হ্যাং করেছিল আমার। বাই চান্স অ্যাক্সিডেন্ট হতো তো তোমার সাথে আমার ক্যান্ডেল লাইট ডিনার, তারপর বাসরের স্বপ্ন সব শেষ। সাধে কি আর আপনাকে লুচুবাগ বলতাম? তখন কিছু না করে আমি যে লুচুবাগ সবাইকে বলে বেরিয়েছ। তবে এবার তার হবে না ম্যাম, এবার না হয় লুচ্চামিটা করেই লুচুবাগের ট্যাগটা নেই। আয়াতের বিক্ষিপ্ত কণ্ঠ। এই কণ্ঠ আর প্রখর চাহনি মাইশা এড়িয়ে যেতে পারে, তেমন যেন একটা নেশা কাজ করছে এই চাহনিতে। আয়াত এভাবে মাইশাকে ওর কথাই হারিয়ে যেতে দেখে আস্তে করে সরে পড়ল মাইশার কাছ থেকে। বাইকে উঠে বসে ইঞ্জিন স্টার্ট করতেই একটা শব্দ তৈরি হলো এই মৌনতার পরিবেশে। সিটি বাজাতে বাজাতে নির্বিকার ভাবে বলে উঠল, চলো এবার একটু শ্বশুরবাড়িটা চক্কর দিয়ে আসি। মাইশার কথা মতো আয়াত বাইকটা থামালো দুতল বিশিষ্ট একটি ছিমছাম বাড়ির সামনে। এর আগে 2 দিন গলির মুখেই আয়াত মাইশাকে নামিয়ে দিয়েছিল, আর আজ প্রথম ওর বাড়ির সামনে এসেছে। এবার তাই তাকালো নেম প্লেটটার দিকে। সেখানে ইটালিয়ান ডিজাইনে লেখা আছে পান্থনিবাস। নামটি পছন্দ হলো আয়াতের। এতক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে, যে কোনো সময় মাগরিবের আজান দিয়ে দেবে। তাই মাইশার একটু তাড়া। মাগরিবের আজানের পর বাড়িতে আসাটা কোনো ভদ্র পরিবারের মেয়েদেরকে সমর্থন করে না বলে সমাজের ধারণা। মাইশা এবার নেমে পড়ল বাইক থেকে। আয়াত তা দেখে বিদ্রুপ সুরে বলল, আমার হবু শ্বশুর বাড়িতে আজ আসতে দেবে না? মাইশা মেকি হেসে বলল, আয়াত দেব তো, যদি আমার চর থাপ্পড় আমার আদরের বড় ভাইয়ের কেলানি আমার বাবা মা ওরফে তোমার হবু শ্বশুর শাশুড়ি সেই মহাপুরুষের বাণী শুনতে চাও, তবে তোমায় চিরতরে ওয়েলকাম। তার আগে হসপিটালে তোমার জন্য কেবিন বুক করে আসি। ও মা, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে এভাবে ট্রিটমেন্ট করবে তোমরা? আয়াত আহতের ভান করে বলল। মাইশা বিনিময়ে কিছুই বলল না। আয়াতের অগোছালো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, এখন আগে ভাগে জামাই আদর পাওয়ার দরকার নেই। ভুলে যাবে না যে আমার বাবার সাথে খালুর ঝামেলা আছে। তবে এত টেনশন নিও না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখন একটা রিকোয়েস্ট তোমার কাছে। কি? আল্লাহর ওয়াস্তে আর আপনি আপনি করে ডাকবে না। ঠিক আছে, ডাকবো না। এখন আমি ভেতরে যাই, বেশি দেরি হয়ে গেলে আম্মু কেলানি দেবে। ওকে মাইশু। পেছনে ঘুরল মাইশা। আয়াতের মুখে এই নাম শুনে যেন অবাক হয়েছে, তেমন বিস্ময়। আয়াত ফ্লাইং কিস করে দিয়ে বলল, ভালোবাসি। আমিও। মিহি কণ্ঠে এই কথাটি বলে ভিতরে চলে গেল মাইশা। আয়াতের মুখের দিকে একবারও তাকায়নি লজ্জায়। ইস, একবার যদি দেখতে পারত সেই হতভম্ব মুখটি। জ্যোৎস্নার মায়াবী আলো আর রাস্তার টিমটিমে লাইটের প্রতিফলনে ছাদটি লাগছে বেশ সুন্দর। ক্ষণে ক্ষণে ফুরফুরে হাওয়া বয়ে চলেছে। ঘড়ির কাঁটা এখন 8:30 কি 9:45 আছে। আর এই অসময়ে ছাদে মাদুর পেতে বসে আছে মাইশা আর ওর বন্ধুরা। মূলত হুট করে মাইশার ডাকাতেই সব কটা হাজির হয়েছে নুহাসকে ভয় পাওয়া সত্ত্বেও।
আনান, অর্পি, সামাদ, পৃথা ওদের সবার চোখে মুখে ওরা এখানে, অথচ মাইশা কোনো কথা না বলে আনমনে স্যান্ডউইচে একের পর এক বাইট দিয়ে চলেছে। নীরবতা ভেঙে সামাদ এবার বলল, একটু বল তো, হুট করে কেন আমাদের সবাইকে আসতে বললি? মাইশা নির্বিকার। আসলে ও যখন প্রচন্ড টেনশনে কিছু বলতে পারে না, তখন খেয়ে খেয়েই নিজেকে সামলায়। যার সম্পর্কের বন্ধুরা অবগত থাকলেও এখন যেন বিষয়টা ভুলে গিয়েছে। আনান এবার দাঁতে দাঁত চেপে বলল, এভাবে রাক্ষসীর মতো খাওয়া বন্ধ কর, তোর খাবার আমরা নিয়ে যাচ্ছি না। মাইশা কিছু না বলে স্যান্ডউইচের বড় বাটিটা ওদের এগিয়ে দিল, কিন্তু কেউই তা নিল না। যেন মাইশার কথা শোনার জন্যই সবাই কৌতূহল নিয়ে বসে আছে। অর্পি এবার তর সইতে না পেরে বলল, যেই হারে খাচ্ছিস মনে তো হচ্ছে বড় কিছু হয়েছে রে। কি হয়েছে বল না। মাইশা এবার প্লেটটি রেখে টিস্যু দিয়ে হাত মুছে নিল নিজের। সবার অগোচরে পরপর বেশ কয়েকটা শুকনো ঢোক গিললেও যেন কথা বলার মতো সাহস জোগাতে পারল না। একটা নির্লিপ্ত শ্বাস নিয়ে আচমকা বলে ফেলল, আমি প্রপোজ করে ফেলেছি। আনান, সামাদ, পৃথা, অর্পি কারোরই যেন মাইশার এই কথাটি বোধগম্য হলো না। পৃথা বিচলিত হয়ে বলল, প্রপোজ করে ফেলেছিস মানে? আরেই তুই প্রপোজ করলি রে, যার কথা আমরা জানি না। আনান অবিশ্বাসের সুরে বলল, তুই আর প্রপোজ? যেই মায়ের কাছে ছেলেরা একটু আসলেই থাপড়ানি শুরু করে দেয়, সেই মায়া আবার প্রপোজ করছে। তো কি নাম ওই অদমটার, একটু শুনি। আর মায়া। চিল্লিয়ে বলে দম ছাড়ল মাইশা। চোখটা বন্ধ করে রেখেছে যাতে কারো রিয়াকশন না দেখতে পারে। অর্পি, আনান, সামাদ, পৃথা সবাই হতভম্ব। অর্পি কানে হালকা বাড়ি দিয়ে বলল, গাইস, আমি মনে হয় ভুল শুনেছি। মাইশা নামটা আবার বলতো, ভালো মতো শুনে নেই। আর মায়া। মাইশার মিহি কণ্ঠ। আনান এবার সত্যিই অজ্ঞান হয়ে যাবে, তাই হাহাকার করে বলল, তোরে ওই দিন ভাই কোলে নিছিল বলে কি চটটাই না মারলি। তোর বদমাইশ ভাইটাও আমারে এমনে মারে নাই, যেমনি তুই তারে মারছস। আর এখন তুই বলিস কিনা তুই আয়ের ধারে প্রপোজ করছস। তো ভাইয়ের রিয়াকশন কি ছিল? চর থাপ্পড় দিছে নাকি চুল টুল টানছে? মাইশা গোল গোল চোখ করে বলল, আজব তো, এমন করবে কেন? তুই যা করছিলি, আমি থাকলে তো তোরে লাথি মেরে সাউথ আফ্রিকা পাঠাই দিতাম। সবাই কি তোর মতো নাকি যে আমাদের প্রথম ঝগড়া আর ইগো নিয়েই বসে থাকবো? আসলে আয়াত ভাইয়াই আমাকে প্রথমে তার মনের কথা বলেছিল। কবে? দিন বৃষ্টিতে ভিজে আসছিলাম বলে নুহাস ভাই তোরে কল দিয়ে ঝাড়ি মেরেছিল। কথাটি বলতে গিয়ে মাইশা কেমন যেন মিলিয়ে যায়, কেননা আনান এবার নির্ঘাত ফেটে পড়বে। আর তাই হলো। আনানের এবার ইচ্ছে করছে এই মেয়েটাকে বুড়িগঙ্গায় চুবিয়ে মারতে। তাই দাঁতে দাঁত চিপে বলল, কসম আল্লাহ, তুই যদি আমার জানের দোস্ত না হতি, এখনই তোর মায়েরা জানাজার ব্যবস্থা করতাম। শালি হারামি ওখানকার। বৃষ্টিতে প্রেম নিবেদন করবি তুই, আর আমারও হবু দুলা ভাইয়ের মাঝখানে ভাষা দিয়ে আমারে, তাও আবার ওই হালা নুহাস বেটার কাছে। মনটা তো চাইতেছ তোরে। পৃথা আনানের কাজ চেপে বিদ্রুপ স্বরে বলল, ভুইলা যাস না, তোর জানের জান নুহাস ভাই কিন্তু নিচেই আছে। যদি শুইনা ফেলায় যে তুই তারে হালা কইয়া ডাকস তো। বলেই মুখ চিপে হাসে পৃথা। সামাদ মুখ টিপে হাসলেও অর্পি হেসে মাদুরে গড়াগড়ি খাচ্ছে। কোনো মতে হাসি সামলে বলল, কি আর হইব, আননের পেয়ারে নুহাস ভাই ওর সারা শরীরে আদর করব। এমনই আদর করবো পরে হসপিটালে ভর্তি হইতে লাগবো। তুই কি আমার কে মনে করিস না করবি? এই আনান তোরে অভিশাপ দিলাম, তোর লাইফে ওই নুহাসটার মতো একটা জামাই থাকবো। মোটেও না, আমার লাইফে থাকবো শাওন ভাইয়ের মতো ড্যাশিং একটা ছেলে। এমনকি শাওন ভাই হইলেও চলবে, সিগারেট খাক, আই ডোন্ট কেয়ার। অর্পি লাজুক সুরে বলল। মাইশা বোকার মতো ওদের কথা শুনে যাচ্ছে। তোদের কথা শেষ হলে আমরা এবার আমাদের মাইশা বেগমের লাভ স্টোরির দিকে ফিরে যাই। লাভ স্টোরি? আর এই মাইয়ার যে স্টোরিটা শুরু হয়েছিল থাপড়া থাপড়ি দিয়া, ভাবতো একবার যে সামনে না জানি কত ক্লাইম্যাক্স থাকবো। আল্লাহ রে, একে একে সবকটা জুটি হয়ে যাচ্ছে। আমার রানী যে কবে আসবো? থেকে নেমে নিচের ঘরে চলে এলো। মাথার ভিতরে শুধুমাত্র আয়াত ঘুরপাক খাচ্ছে। স্মৃতিচারণ হচ্ছে আয়াতের মাতাল করা কথাগুলো।
ভালোবাসা বুঝি এমনই হয়, একবার প্রকাশ পেয়ে গেলে তা যেন সব দিক থেকে অনুভূতিতে গ্রাস করে নেয়। এক মিষ্টি রোদের প্রতিফলনে পিটপিট করে চোখ খুলল মাইশা। জানালার পর্দা ভেদ করে সূর্যের অবাধ্য রশ্মিগুলো আনমনে খেলা করছে মাইশার সদ্য খোলা চোখ যুগলে। আজ সকালটি একটু অন্যরকম মনে হলো ওর কাছে। মনে কেমন যেন এক প্রফুল্লতার ভাব। উফ, আজকে সব কিছু এত সুন্দর লাগছে কেন? মাইশা হাজার খুঁজেও যেন এর উত্তর খুঁজে পেল না। আর মুড়িয়ে উঠে বারান্দায় চলে গেল তাই। এ সময়কার মিষ্টি শীতল হাওয়াটি যখন ওর দেহ স্পর্শ করে তখন মন ছুঁয়ে যায়। বাড়ির সামনে দাঁড়ানো বড় কৃষ্ণচূড়া গাছটি সেই সময় অপরূপ লাগে দেখতে। মাইশা এসব কিছু উপভোগ করতে করতে যখন পাশের বারান্দায় তাকালো, সাথে সাথে স্তব্ধ হয়ে গেল ও। ভুল কিছু দেখছে না তো? হতে পারে, কিন্তু দু কয়েক চোখ মোছার পর ও আয়াতকেই দেখলো নুহাস ভাইয়ার বারান্দায়। সেদিন কমলাপুর রেল স্টেশনে যেই লেমন টি শার্টটি পরেছিল সেই টি শার্টটি। বারান্দায় যেই প্লাস্টিকের চেয়ার ছিল সেখানে বসে আরামসে মাইশার বারান্দার দিকে তাকিয়ে আছে। মাইশার সাথে চোখাচোখি হতেই একটা চোখ মেরে বলল, গুড মর্নিং জান। মাইশা স্তব্ধ। এখানে আয়াতই আছে, সেই নেশা জড়ানো কণ্ঠ যা দেখে তোলপাড় শুরু হয়ে যায় হৃদয়ে। কিন্তু নুহাস ভাইয়ের রুমে সে কি করছে? ভাইয়া কিছু বুঝে যাবে না তো? মাইশা স্তব্ধ। ভাবতেই গায়ে হিম ধরে গেল মাইশার। বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি এখানে কি করছেন? আবারও আপনি? দম নিল মাইশা। নুহাস ভাইয়ার ভয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। চোখজোড়া বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ফেলল তাই। তারপর আয়াতের দিকে বিভ্রান্ত চোখে বলল, তুমি নুহাস ভাইয়ের বারান্দায় কি করছো আর কিভাবে বা আসলে? আয়াত চেয়ার থেকে উঠে রেলিং এর প্রান্তে দাঁড়ালো। এখান থেকে একটু সামনে মাইশার বারান্দা থাকতে আয়াত চাইলে এক লাফে সেখানে যেতে পারে, কিন্তু গেল না। স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আমি নিশ্চয়ই এখানে আর উড়ে উড়ে আসিনি। আর ওয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এট এনি চান্স তুমি কি এটা ভাবছো যে আমি লুকিয়ে এখানে উঠেছি? আয়াতের বিদ্রুপ কণ্ঠ, ভ্রু এমন ভাবে বাঁকিয়ে রেখেছে যেন মাইশাকে বিভ্রান্ত করাই ওর আসল উদ্দেশ্য। মাইশা এর উত্তর দিতে যাবে তখনই নুহাসের রুমের ভিতর থেকে কেউ বলে উঠল, আয়াত বারান্দায় আছো? বলতে বলতে বারান্দায় আসলো নুহাস। মাইশাকে অপর প্রান্তের বারান্দায় দাঁড়ানো দেখে কিছুটা অবাক হয়। আয়াত শুকনো একটা কাশি দিয়ে সরে আসলো রেলিং এর কোণা থেকে। এমন ভাব করছে যেন কিছুই হয়নি। নুহাস এবার বলল, ঘুম থেকে উঠে বারান্দায় কি করছিস তুই? মাইশা মিহি গলায় বলল, তেমন কিছু না। তাহলে ফ্রেশ হয়ে নিচে আয়। আজ বেশ সকালে আঙ্কেল আর খালামণি এসেছে আয়াত আর আরিয়া আপুর সাথে। এবার মাইশা বুঝলো আয়াতের এখানে থাকার কারণ। আয়াত স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকলেও মাইশার এভাবে বিভ্রান্ত হওয়াতে বেশ মজা পেয়েছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়াত কেউ আসতে বলেই সে চলে গেল। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাইশা। বুকটা কেমন যেন উত্তেজনায় দুরু দুরু করছে। মাইশা নিঃশ্বাস ফেলে বলল, আগে বললেই তো পারতে যে আজ তোমরা সবাই এসছো। আর আমি কি না কি ভাবছিলাম, ইহাল্লা। আর একটু হলে ভয়ের চোটে তো আমি মরেই যেতাম। আয়াত চুলগুলো পিছনে ঠেলে দিয়ে এমন ভাবে হাসা শুরু করলো যে মাইশা হয়তো চমৎকার কিছু বলেছে। এই দৃশ্য দেখে চোখ জোড়া ছোট করে ফেললো মাইশা। অবাক ন্যায় বলে উঠল, এভাবে হাসার কি হলো? আয়াত কিছু না বলে এক লম্বা ঝাপে রেলিং ধরে নুহাসের বারান্দার থেকে এসে পড়লো মাইশার বারান্দায়। ঘটনাচক্রে মাইশাও দুকদম পিছিয়ে গিয়েছে আয়াতের তৎক্ষণাৎ কাছাকাছি আসাতে। আয়াত এবার বিরক্ত হয়ে বলল, তোমার মতো ইডিয়েট মেয়ে আমি আমার লাইফে দেখিনি। লুকিয়ে আসতে হলে কি আর স্বয়ং যমরাজের ঘরে আসতাম? লুকিয়ে আসতে হলে তো আমি তো আমার জঙ্গলি বিড়ালের কাছে আসতাম, যেমনটা এখন এসেছি। শেষের কথাটি একদম মাথা নিচু করে বলল আয়াত। মাইশার ঠোঁটচোড়া থেকে সামান্য দূরত্বে ঠোঁটটি নামিয়েছে। দুজনের উষ্ণ নিঃশ্বাস খেলা করতে মগ্ন একে অপরের সাথে। মাইশা শীতল কণ্ঠে বলল, এখন এখান থেকে আপনি যান প্লিজ। আবার আপনি? আই মিন, এখন এখান থেকে তুমি যাও। মাইশার জড়ানো কণ্ঠ, বুকের ঢিপ ঢিপ শব্দটা স্পষ্ট মাইশা শুনতে পারছে উত্তেজনায়। আয়াত মুচকি হেসে এক লাফে ওই বারান্দায় চলে গেল। পিছনে ফিরে মাইশাকে বলল, নিচে আসো জলদি, ওয়েট করছে সবাই। এটা বলে আয়াত চলে গেলেও মাইশা এখনো ধ্যান মগ্ন হয়ে গিয়েছে আয়াতের মোহনীয় কথাগুলোতে। ছেলেটা আসলে চাচ্ছেটা কি? কেন এভাবে ভালোবাসার কাঙাল করে তুলছে ওকে, যেদিকে ওদের সম্পর্কের পরিণতি হবে কিনা এর কোনো ঠিক ঠিকানা নেই। মাইশা কিছু না ভেবে জলদি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল।
রহমান সাহেব চায়ে 2 চামচ চিনি মিশিয়ে আনমনে নাড়াতে লাগলেন। ওপাশে রান্নাঘরে ওনার স্ত্রী শারমিন বেগম তার একমাত্র বড় বুবুর সাথে আড্ডার সহিত নাস্তা বানাতে মগ্ন। দূর থেকে দুজনকে দেখতেই খুব প্রাণোচ্ছল দেখাচ্ছে। আর দেখাবেই না কেন, আজ এত বছরের সকল মান অভিমানের পাল্লা যে মিটে গিয়েছে। নিজের স্ত্রীর চোখের জল আর তার বড় বোনের কথা না রেখে পারেননি রহমান সাহেব। না চাওয়া সত্ত্বেও মিজানের সেসব কিছুই পর্যবেক্ষণ করে চলছে তার বরাবরে সোফায় বসা মিজান সাহেব। বার্ধক্যের ভারে চুল পেকে গেলেও রহমানের মনোভাব বোঝা তার জন্য পলকের ব্যাপার ছিল। তবুও তা উপেক্ষা করে বলল, আমি সত্যিই খুশি হয়েছি রহমান যে তুমি আবার আমাদের সাথে সম্পর্ক করে তুলেছো। রহমান সাহেবের গম্ভীর কণ্ঠ। মলিন হাসলেন মিজান সাহেব, তারপর আবার বলে উঠলেন, যেভাবেই হোক তবে মেনে নিয়েছো তো, এতেই আলহামদুলিল্লাহ। রহমান কিছু বললেন না। এক পলক ড্রয়িং রুমের কোণে বসা আয়াত আর আরিয়ার দিকে পরখ করে নিলেন। ছোট আরিয়াকে হঠাৎ এত বড় দেখে মন জুড়িয়ে গেল রহমান সাহেবের। দেখতে পুরো মিজানের মতোই হয়েছে। যতই মিজান সাহেবের সাথে রাগ করে থাকুক না কেন, মনে মনে আজও তাকে খুব সম্মান করে। রহমান বলে উঠল। মিজান সাহেব অকপটে উত্তর দিলেন, নামে মাত্র মাস্টার্সের পরীক্ষা দেবে, ঘোরাফেরায় মূলত ওর নেশা। তবে একটা রেডিও প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করছে। হয়তোবা নুহাসের মতো এখনো কাজে মন দিতে পারেনি, তবে ইনশাল্লাহ সময় হতেই তা ধরে নেবে। অসন্তুষ্ট স্বরে বলে উঠলেন রহমান সাহেব। তখন তাদের আলাপচারিতার মাঝেই শারমিন বেগম ডেকে উঠলেন সবাইকে নাস্তা করতে টেবিলে বসার জন্য। সবাই সেই অনুযায়ী বসে পড়ল টেবিলে। খাওয়ার মাঝে শারমিন বেগম সবার উদ্দেশ্যে বলে উঠল, আজ সবাই একেবারে রাতের খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। আর আজকে বিকেলে আমরা নুহাসের জন্য মেয়ে দেখতে যাব। মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। ভিমড়ি খেল নুহাস, অপ্রস্তুত স্বরে বলল, হ্যাঁ, তাছাড়া আজ বড় আপা, ভাইজান, আয়াত, আরিয়া সবাই আছে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না। তা তো ঠিক আছে, কিন্তু মেয়েটাকে? মায়েশা জিজ্ঞেস করল। শারমিন বেগম উদ্গ্রীব হয়ে বলে উঠলেন, সেটা সারপ্রাইজ, এখন বলবো না। শারমিন বেগমের এই প্রত্যুত্তরে কেউ কিছু বলল না। আরিয়া আগ বাড়িয়ে বলল, আইডিয়াটা মন্দ না। বাড়ির বড় ছেলে হিসেবে নুহাসের বিয়েটা ধুমধাম করে করার পরিকল্পনা আছে শারমিন বেগমের। তাই তিনি খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, তবে তো অনেক ভালো হবে। এসব দেখে মুচকি হাসল মাইশা। নিজের মাকে এতটা প্রাণোচ্ছল হতে ও আজই প্রথম দেখল। আয়াত 1 গ্লাস পানি পান করে বলল, আমার তো লাভ ম্যারেজ করার ইচ্ছা, আর ডেস্টিনেশন ওটা না হয় ভাগ্যই বানিয়ে নিবে। আয়াতের সম্মোহনী কণ্ঠ শুনে সেদিকে নজর দিল মাইশা। আয়াতের ঠোঁটের কোণে মুচকি হাসি। মাইশার সাথে চোখাচোখি হতেই দুজন কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকলো একে অপরের দিকে। আয়াত সবার চোখের আড়ালে চুমুর ভঙ্গিমা দিতেই মাইশার কাশি শুরু হয়ে গেল। রাহিলা বিবি অবাক সুরে বললেন, কি হলো মাইশা? মাইশা ঢকঢক করে পানি খাচ্ছে এখন। এদিকে আয়াত এমন ভান করছে যে রাহিলা বিবির মতো সেও বিস্মিত। পানি খাওয়া শেষ করলো মাইশা। এখন কিছুটা ভালো লাগছে। আরিয়া বলল, হ্যাঁ। শারমিন বেগম বিরক্ত হয়ে বললেন, এজন্যই মেয়েটারে বলি সাবধানে খাওয়া দাওয়া করতে, কিন্তু না, খেতে বসলেই আকাশ কুসুম কল্পনা করে। মাইশা বিড়বিড়িয়ে বলল, তোমার আদরের ভাগ্নিকে আগে থামাও। বদমাসটার ভয়ঙ্কর সব কাজের জন্য একদিন আমার প্রাণ পাখি ফুরুত করে উড়ে যাবে। বিভ্রান্ত হয়ে বারবার এদিক ওদিক তাকালো মাইশা। সামনের বাড়িটিও ভুল দেখছে না তো? কিন্তু যখন নেম প্লেটে বড় বড় করে লেখা হাউস নম্বর 7 উত্তরা ঢাকা, তখন আর বুঝতে বাকি রইল না যে ও ঠিকই দেখছে। আম্মুর কাছে আগেই শুনে নিয়েছিল যে নুহাসের জন্য যে মেয়েটি দেখতে যাবে ওর বাড়ি খুব কাছে। তবে বাড়ির পাশাপাশি যেন সম্পর্কেও এত কাছের হবে মায়েশা তা বিন্দুমাত্র কল্পনাও করতে পারে নাই। ওদের সাথে মায়েশার খালামণি, আঙ্কেল, আরিয়া আর আয়াতও এসেছে। আয়াতের হাতে রয়েছে ফলমূলের বেশ কয়েকটি প্যাকেট। স্বভাবত মেয়ে দেখতে এসে খালি হাতে যাওয়াটা মানায় না, তাই এসবের আয়োজন করা। শারমিন বেগম যখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, মায়েশা চেঁচিয়ে বলে উঠল,
আম্মু, আমরা অর্পির বাড়িতে আসলাম কেন? মাইশার এরূপ কণ্ঠে সবাই ফ্যাল করে তাকিয়ে আছে ওর দিকে। নুহাসও মোটামুটি অবাক। এটা যে অর্পির বাড়ি এটা নুহাস জানতো না। শারমিন বেগম বিরক্ত হয়ে বললেন, আমরা যে মেয়ে দেখতে এসেছি সেটা তুই ভুলে গেলি নাকি? অর্পির 14 গোষ্ঠীতে অর্পি আর ওর বোন ছাড়া আর কোনো মেয়ে নেই। তো তুমি নুহাস ভাইয়ের জন্য কোন মেয়ে দেখতে আসছো এখানে? শারমিন বেগম চোখ পাকিয়ে বললেন, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে সবার সামনে আমার থাপ্পড় খাবি কি তুই? মাইশা গালে হাত দিয়ে বলল, না, ঠিক আছে। তাহলে বেশি বকবক করবি না, চুপচাপ ভদ্র মেয়ের মতো ভিতরে চল, তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। মাইশা মলিন কণ্ঠে বলল। ঠিক আছে। ড্রয়িং রুমের এক কোণে মাইশা কাছুমাচু হয়ে বসে আছে। পাশের অর্পির বিশিষ্ট মাতাশ্রী আমেনা বিবি তার রেডিও স্টার্ট করেছেন শারমিন বেগমের সাথে। স্বামীহারা এই মহিলাটির সবার সাথে মিলেমিশে থাকার সুন্দর একটি গুণের জন্য মাইশার বন্ধু মহলে অর্পির আম্মুকে অপছন্দ করে না এমন কেউ নেই। মুখে সর্বদা একটি স্মিত হাসি রাখেন তিনি। তবে অতিরিক্ত কথার জন্য মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে পড়ে সবাই। আনানের ঐতিহাসিক ধারণা, অর্পির অতিরিক্ত কথা বলা এই ভয়ঙ্কর গুণটি ওর মার থেকেই পেয়েছে। এই বাড়িতে অর্পির মা আর ওরা দুই বোন ছাড়াও আরো রয়েছে ওর দাদি। বয়স রেডিওতে 90 শতক থেকে শুরু করে আধুনিক একটা রোমান্টিক গানও তিনি লাউড ভলিউমে শুনতে ভোলেন না। কিন্তু মাইশার সেদিকে ধ্যান নেই। অর্পির রুমের দিকে বারবার তাকাচ্ছে ও। মেয়েটা কি জানি যে নুহাস ভাই পাত্র হয়ে ওকে দেখতে এসছে, নাকি আন্টি ওর আম্মুর মতো বিষয়টা সারপ্রাইজ বলে চেপে রেখেছে? মাইশা মনে মনে বলছে, বলে দিলেই ভালো। এই মেয়ে যা জিনিস। এমনিতেও নুহাস ভাই থাপ্পড় খাওয়ার পর থেকে আনান, অর্পি দুটোই নুহাসের নাম শুনলে হাঁটু কাঁপায়। যদি এখন অর্পি দেখে যে নুহাস ভাইয়ের ওর ফিউচার হাজবেন্ড হওয়ার সম্ভাবনা 99%, ওর তো তবে মাথার সিট পড়ে যাবে, এমনকি হসপিটালে ভর্তি হতে পারে। ইয়া আল্লাহ। মাইশার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে টেনশনে। আরিয়া তা দেখে বলল। মাইশা শুধু বলতে পারছে না। না গো আরিয়া আপু, এটা মুভি সিনেমাও না। আর আমাদের নুহাস ভাই অর্পি রানীও মেড ফর ইস আদরের ছুটি না। নুহাস ভাইয়ের এক ধমকে অর্পি ভ্যা ভ্যা করে কেঁদে দেবে, তাহলে বাকি সব তো পড়েই রইল। মুখে মেকি হাসি টেনে মাইশা বলল, আমি ওভার এক্সাইটমেন্টের জন্যই টেনশনে আছি। মাঝখান দিয়ে অর্পির দাদি বলল, পেনশনে? কিসের পেনশন পাও গো? হইছে কাম, দাদি টেনশনে পেনশন শুনছে। আমিনা বিবি চিল্লিয়ে দাদির কানে কানে বলল, পেনশন না আম্মা, টেনশন বলছে। দাদি হাহাকার সুরে বলল, হ হ, এত চিল্লাইয়া কইতে রাখবো না, আমার কান আছে। এরকম হাসি তামাশার মধ্যেই কথা চলতে লাগলো সবার। মাইশা এবার ধৈর্য এক কোণে রেখে আমিনা বিবিকে জিজ্ঞেস করলো, আন্টি অর্পি কখন আসবে? হেসে উঠল সবাই। আয়াত হাসি চেপে বলল, বাবারে, ননদের দেখি ভাবিরে দেখার জন্য আর তর সইছে না। নুহাস ভাই, তোমার বোন দেখি তোমার থেকেও বেশি ফাস্ট। মাইশা ছোট ছোট চোখ করে আয়াতের দিকে তাকালো। আয়াত নির্বিকার ভঙ্গিতে অর্পির দাদির পাশ ঘেঁষে বসে আছে। আর ওই বিচ্ছু বুড়িটা সেই যে আয়াতের হাত ধরে বসে আছে, আর ছাড়ার কোনো নামগন্ধ নেই। মনে মনে এই বুড়িটাকেও হিংসে হলো মাইশার। মিনমিনিয়ে বলল, অর্পি ঠিকই বলছে। এই বুড়ি কদিন পর সেঞ্চুরি মারলেও জোয়ান ছেলে পেলে দেখলে মাথা ঘুরাইয়া যায়। লুচি বুড়ি একটা। কিছুক্ষণ পরে অর্পির ছোট বোন অরির সাথে ড্রয়িং রুমে আসলো। বাসন্তী রঙের একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে রেখেছে। সব সময়ের মতো আজ চশমা পরে নাই অর্পি, তাই মায়াবী চোখ ছোড়া দেখে যে কেউ হয়তো ভিমডি খেয়ে পড়তে পারে। কিন্তু নুহাস ভাই? মাইশা নুহাস ভাইয়ার দিকে তাকিয়ে দেখলো সে স্বাভাবিক ভঙ্গিমায় বসে আছে, তবে অর্পি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছেন। মাইশা তো ঝটকার উপর ঝটকা খাচ্ছে। এবারে কোনো ভূত প্রেতে ধরেনি তো? তাহলে এত স্বাভাবিকভাবে বসে আছে কিভাবে নুহাস ভাইকে দেখা সত্ত্বেও? শারমিন বেগম মিষ্টি হেসে বলল, অর্পিকে আমার আগে থেকেই অনেক পছন্দ। মাইশার সাথে যখন আসতো কি সুন্দর হেসে হেসে আমার সাথে কথা বলতো, দেখতেও বেশ সুন্দর। সাদাসিধে পড়ালেখা আর আপনজনদের নিয়ে সুন্দরভাবে থাকতে পারে এমন মেয়েকেই ছেলের বউ হিসেবে পেতে চাই আমি। দাদি গাটা মেরে বলল, কি গো অপি, জামাই ভাল লাগছে?
আমার কুদ্দুসটা দেখতে একেবারে তোর হবু জামাইয়ের মতো আসিল। কত যে মারে ফাঁকি দিয়া সিনেমা হলে গেছি, এবার তোরাও যাবি। তাই সবার চোখে ফাঁকি দিয়ে মাইশা ড্রয়িং রুম থেকে উঠে অর্পির রুমের দিকে যেতে থাকলো। অ্যাটলিস্ট আবছা আবছা কথা শুনলেও তো ওর মন শান্তি পাবে। তবে অর্পির রুমে যাওয়ার আগে কেউ ওর হাত টেনে এমন এক কোণে নিয়ে আসলো যেখান থেকে মাইশাকে দেখা যাবে না। আকস্মিক এই আক্রমণে খানিকটা হকচকিয়ে গেল মাইশা। আয়াত দুহাত দিয়ে ওকে দেয়ালে আবদ্ধ করে রেখেছে। মাইশা কাঁপা কাঁপা সুরে বলে উঠল যে, তুমি এখানে কখন আসলে? যেভাবে তুমি সবার চোখ ফাঁকি দিয়ে অর্পি আর নুহাস ভাইয়ের প্রেমালাপ শুনতে এসেছিলে। বাঁকা হেসে বলল আয়াত। চোখের প্রখর চাহনি মাইশার অস্থির চোখ মিলিয়ে রেখেছে। মাইশা দ্বিধাজনিত কণ্ঠে বলে উঠল, এসব কি বলছো? আমি কারোর প্রেমালাপ শুনতে আসিনি। তবে কি করতে এসেছো? ওরা দুজন কি করে সেটা দেখতে। বলেই মুখ চেপে ধরল মাইশা। মুখ ফসকে আবারও আসল কথা বেরিয়ে গিয়েছে। আয়াতের মুখ ফুটে উঠেছে একটা দুষ্টুমির আভাস। নিজের হাতটা ঘাড়ের কাছে রেখে একটু ঝুঁকে এলো মাইশার দিকে, যার দরুন মাইশা খানিকটা পেছাতে চাইলেও পেছাতে পারল না দেয়ালে আবদ্ধ থাকার কারণে। আয়াত এবার বলে উঠল, ওরা দুইজন কি করছে না করছে তা দেখার জন্য এত ইন্টারেস্ট কেন তোমার? বিয়ের জন্য তর্স হয়েছে না বুঝি? দিস ইজ নট ফেয়ার। তুমি বয়সে বড় হলেও হাতে পায়ে এখনো বাচ্চা বাচ্চা লাগে, তারপর পিচ্চি বউকে নিয়ে ঘর সংসার করবো নাকি? মাইশা এবার পুরোপুরি হ্যাং খেয়েছে আয়াতের কথায়। এই সাংঘাতিক ছেলে তো বহু দূরে চলে গিয়েছে। মাইশা বিরক্ত হয়ে বলল, সাংঘাতিক মানুষ তো তুমি। আমি কি একবার বলেছি যে আমার বিয়ে করার শখ জাগছে? আর তুমি কই চলে গেছো? ইয়া আল্লাহ। আয়াত ঠোঁট কামড়ে আরো কাছে এলো মাইশার। চোখে চোখ রেখে বিক্ষিপ্ত সুরে বলল, আমি তো কোথাও যাইনি, এইখানেই আছি, এই যে তোমার কাছাকাছি। নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে আয়াতের। এই ছেলে তো পাগল হয়েছেই, ওকেও পাগল বানিয়ে ছাড়বে। আয়াতের হুটহাট এভাবে কাছে আসাতে ওর যেন স্নায়ু কাজ করা বন্ধ হয়ে যায়। মাইশাকে এতটা অস্থির হতে দেওয়া আয়াত বলে উঠল, এখনই এই অবস্থা, সামনে যদি আরো ভয়ঙ্কর কিছু হয়ে যায় সহ্য করতে পারবে মাইশু পাখি? মাইশা মিহি কণ্ঠে বলল, তখন কাটে তখন দেখা যাবে, এখন সরো প্লিজ। আয়াত কিছু না বলে সরে যেতেই মাইশা ফটাফট এখান থেকে প্রস্থান করলো। কিছুক্ষণের আটকে রাখা রুদ্ধশ্বাস নিমেষেই এবার পরিণত হলো স্বস্তির নিঃশ্বাসে। ঘড়ির কাঁটা এখন 10টায় ছুঁই ছুঁই। হাটে চিত হয়ে শুয়ে আছে মাইশা। মাথার ওর ঘূর্ণায়মান ফ্যানটির দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি। আজ সারাটা দিন ভয়াবহ ধকলের ওপর দিয়ে গিয়েছে। বিকেলে অর্পিতের বাসায় অর্পির সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ পায়নি মাইশা। তার ওপর ওই বুড়িটা আয়াতের সাথে যেই লেপটি লেপটি শুরু করেছিল, মাইশার ইচ্ছে করছিল বুড়িটাকে তুলে একটু আছাড় মারতে। এই বয়সেও প্রেম জাগে, ইস শখ কত! কিছুক্ষণ আগেই খালামণিরা রাতের খাওয়া দাওয়া সেরে তাদের বাসায় চলে গিয়েছে। তাই এখন মাইশা মোটামুটি ফ্রি। চোখেও ভর করেছে রাজ্যের ঘুম। এখন আর এক মুহূর্ত জেগে থাকা যাবে না। লাইট বন্ধ করে যখন ঘুমের দোরগোড়ায় পা দিতে চলেছিল, তখনও ফোনের রিংটোনে ঘুমটা হালকা হয়ে এলো ওর। এই মুহূর্তে রিংটোনের এই শব্দটা মাইশার বিদঘুটে মনে হচ্ছে। বিরক্ত নিয়ে মোবাইল স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল অর্পি নামটি। মাইশা ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করে বলল, হ্যালো ভাবি। ভাবি কইবি না আমারে কুত্তা, তোর ভাই আমার মান ইজ্জত সব ফালা ফালা কইরা ফেলছে। ঘুমের ঘোরে অর্পির এই কথাটি শুনে মাইশা তেমন কোনো প্রতিক্রিয়া না দেখাতে চাইলেও প্রচন্ড অবাক হয়ে গেল ও। এতটাই অবাক যে মিহি কণ্ঠে বলল, এই মাইয়া, পাগল হয়েছিস তুই? নাকি নুহাস ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে বলে মাথার তার ছিঁড়ে গেছে? আরে সিরে তো গেছে তোর ভাইয়ের মাথার তার। ওই হালারে শুধু রাগই মনে করছিলাম, কিন্তু সাথে যে আরো একটা গুণ ফ্রিতে পাবো তা কি জানতাম? অর্পির অসংলগ্ন বাক্যগুলো মাইশার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কাট কাট গলায় বলল, ভ্যাবা না করে পুরো ঘটনাটা বল যে হয়েছেটা কি। আর এক মিনিট, তুই কি জানতি যে আজ আমরা তোকে দেখতে আসবো? ওপাশে দম নিল অর্পি। হয়তো নিজেকে কথা বলার জন্য প্রস্তুত করছে। তারপর মলিন গলায় বলতে শুরু করলো, আমার মায়ের 2 মাস ধরে আমার কান ছালাফালা করে ফেলেছিল যে কবে বিয়ে করবি কবে বিয়ে করবি। পরে ভাবলাম যে সামাদ পৃথা তো ফিক্সড, তোরও কয়েকদিন পর হয়ে যাবে। আর আনানের কথা তো বাদই দিলাম, ওই সাকুলের জীবনও বিয়ে হইব না। এখন আমি ভাবলাম শুভ কাজ সারতে দেরি করতে নেই। এক মিনিট, তুই না শাওন ভাইকে পছন্দ করতি?
মাইশার বোকা সুলভ কথায় বিরক্ত হলো অর্পি। তেজি সুরে বলল, পছন্দ তো কলেজ লাইফে আসি, ত্রিপ্য, নিয়াস, মোহিত সবাই রে করছি। পাড়ায় বড় ভাইয়ের উপরও ক্রাশ খাইয়া বসেছিলাম। ভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম মিসির সারও বাদ যায়নি আমার নজর থেকে। তো এখন সবাইরে বিয়ে করে বসে থাকুন? এটা সত্যি যে শাওন ভাইয়ের উপর একটা উইকনেস কাজ করতো, বাট এছাড়া আর কিছুই না। এই জন্য তো ছেলে খুঁজতে বলেছিলাম মারে। তারপর আজ সকালে হুট করেই মা বললো যে আজ নাকি একজন দেখতে আসছে। আমি তখনও জানতাম না যে ওটা নুহাস ভাই ছিল। আম্মুর কথা মতো সুন্দর মতো সেজে চশমা ছাড়াই গিয়েছিলাম ড্রয়িং রুমে। আমার ঘোলাটা চোখ ঝোড়া দিয়ে কারো দিকে মুখ তোলার মতো ক্ষমতা ছিল না লজ্জায়, কিন্তু সবার কথাবার্তা শুনে আন্দাজ করে নিয়েছিলাম আমার মায়ের সারপ্রাইজ। মাইশার ধারণাই তবে ঠিক ছিল। এই দুই মহিলা চক্রান্ত করে এই কারসাজি চালিয়েছে। মাইশার শুকনো ঢোক গিলে বলবো, তারপর পূর্বের ঘটনা সমূহ। অর্পির রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নুহাস আর অর্পি। রুমে এসেই আগে চশমাটা পরে নিয়েছে ও। ভয়ে বুকটা রীতিমতো কাঁপছে। তখন যে নুহাস নামটা শুনে ওর মনে যে কি ঝড় বয়ে ছিল তা বলার বাইরে।